আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের ৭৭ নাম্বার ক্লাস। এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে। তো সেই ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ইউনিভার্স বা বিশ্ব সম্বন্ধে লেখাপড়াকে কি বলা হয়? তো মনে রাখবে, ইউনিভার্স সম্বন্ধে লেখাপড়াকে বলা হয় হচ্ছে কসমোলজি, অপশন সি। পরের প্রশ্ন, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের বা ইউনাইটেড নেশনসের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা কয়টি রয়েছে? এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা হচ্ছে মোট 5টি দেশ, অপশন এ। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলি হচ্ছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন। নেক্সট প্রশ্ন, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তো তোমরা লাইভ কমেন্টেও এটার অ্যান্সার করতে থাকো। আর তোমাদের যেগুলো নতুন প্রশ্ন বলে মনে হবে সেগুলো তোমরা খাতায় লিখে রাখতে পারো, তাহলে তোমাদের নেক্সটে রিভাইজ করতে সুবিধা হবে। আর তোমরা যদি আমাদের এই ক্লাসের অল ক্লাসের পিডিএফ একসাথে পেতে চাও তাহলে সেগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন অথবা কমেন্টে পেয়ে যাবে, সেই পিডিএফের লিঙ্ক। তো সমুদ্রের গভীরতা মাপার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফ্যাদোমিটার দিয়ে, অপশন ডি। এর সাথে সাথেও মনে রাখবে, ক্রোনোমিটার দিয়ে হচ্ছে সঠিক সময় মাপা হয়। ওডোমিটার দিয়ে গাড়ি বা সাইকেল দ্বারা অতিক্রান্ত দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয়। এরপরে গ্যালভানোমিটার হচ্ছে বৈদ্যুতিক বিভব প্রভেদ বা ভোল্ট মাপার জন্য ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, চিরশান্তির শহর কোনটি? অর্থাৎ চিরশান্তির শহর কাকে বলা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রোমকে বলা হয় চিরশান্তির শহর। তো চিরশান্তির শহর, নীরব শহর, 7 পাহাড়ের শহর হিসেবে খ্যাত হচ্ছে ইতালির রোম। এরপরে দেখো, নিশ্চুপ শহর, নিশ্চুপ সড়ক শহর ও দ্বীপের নগরী ভেনিসকে বলা হয়, আর পোপের শহর বলা হয় ভ্যাটিকান সিটিকে। নেক্সট প্রশ্ন, গান্ধীজিকে মহাত্মা উপাধি কে প্রদান করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো গান্ধীজিকে মহাত্মা উপাধি প্রদান করেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি। আর নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে বলেছিলেন জাতির জনক। আর গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। এই প্রশ্নটাও আসে পরীক্ষায়, বারবার মনে রাখবে ভালো করে যে গান্ধীর রাজনৈতিক গুরু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট প্রশ্ন, লন্ডনে মদনলাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করলে কোন কোর্টের বিচারে তার ফাঁসি হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওয়েস্টমিনস্টার কোর্টের বিচারে তার ফাঁসি হয়েছিল। তো পাঞ্জাবি যুবক মদনলাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করেন, যা ছিল ভারতীয় দ্বারা ভারতের বাইরে প্রথম হত্যা, আর এটা হয়েছিল 1909 সালের 1 জুলাই। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কাকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সরোজিনী নাইডুকে। তো 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে ভালো করে। এরপর 1939 সালে ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে গান্ধীজির প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে তিনি অর্থাৎ সুভাষচন্দ্র বসু ফের সভাপতি হিসাবে নির্বাচিত হন। কিন্তু গান্ধীজির সাথে মতবিরোধের কারণে সুভাষচন্দ্র বসু 1939 সালের 29 এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন এবং তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন হচ্ছে সরোজিনী নাইডুর কাছে। পরের প্রশ্ন, ইউপিএসসির সদস্যদের মেয়াদ শেষ হওয়ার আগেই তার পদ থেকে তাকে অপসারণ করতে পারেন কে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, সুপ্রিম কোর্টের সুপারিশে রাষ্ট্রপতি হচ্ছে ইউপিএসসি সদস্যদের মেয়াদ শেষ হওয়ার আগেই
তাদের পদ থেকে অবসান করতে পারেন। নেক্সট প্রশ্ন, সার্ক কবে প্রতিষ্ঠা লাভ করে? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের আগেও পড়ানো হয়েছিল, তোমরা যারা আমাদের এই ক্লাস ফলো করো প্রতিনিয়ত তো তারা এটা অ্যান্সার করতে পারবে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, 1985 সালে সার্কের প্রতিষ্ঠা হয়েছিল। আর সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। এই ফুল ফর্মটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, তো মনে রাখবে ভালো করে। তারপর 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। বর্তমানে সার্কের অন্তর্ভুক্ত দেশগুলি হলো ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। এখানে তোমাদের এইভাবে প্রশ্ন আসতে পারে যে নিচে দেওয়া 4টি অপশনের মধ্যে কোন দেশটি সার্কের সদস্য নয়। তো এখানে তোমাদের বিভিন্ন অপশন দিয়ে দেওয়া হবে, তো সেখানে তোমাদের বুঝতে হবে যে কোনটা অংশ নয়। তো এখানে তোমরা ভালো করে মনে রাখবে, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা হচ্ছে সার্কের সদস্য দেশ। নেক্সট প্রশ্ন, অগস্ত্যমালাই পর্বত কোন কোন রাজ্যের মধ্যে অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কেরালা এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে এই অগস্ত্যমালাই পর্বতটি অবস্থিত। তো অগস্ত্যমালাই বা অগস্ত্যকুডম হলো ভারতের তামিলনাড়ুর সীমান্তের কাছে কেরালার তিরুবনন্তপুরম জেলার পশ্চিমঘাট পর্বত শৃঙ্গগুলির মধ্যে একটি। এই চূড়াটি অগস্ত্যমালা বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ, যা ভারতের রাজ্য তামিলনাড়ু এবং তামিলনাড়ু তিরুনেলভেলি জেলা এবং কেরালার তিরুবনন্তপুরম জেলার সীমান্তে অবস্থিত। নেক্সট প্রশ্ন, জুনাগড় লিপিটি কোন ভাষায় রচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, জুনাগড় লিপিটি হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল, অপশন এ। তো জুনাগড় লিপি সংস্কৃত ভাষায় লেখা। এটি রুদ্রদামনের জুনাগড় শিলালিপি বা রুদ্রদামনের গিরনার শিলালিপি নামে পরিচিত, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর এটি পশ্চিম ক্ষত্রপ রাজা রুদ্রদামন প্রথম দ্বারা খোদাই করা হয়েছিল। এটি 150 খ্রিস্টাব্দ থেকে শুরু করে এবং এটি ভারতের গুজরাটের জুনাগড়ের কাছে গিরনারে অবস্থিত। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার কিন্তু পরীক্ষায় আসে এটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, লর্ড ডালহৌসি হচ্ছে বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন। তো 1856 সালে লর্ড ডালহৌসির সময় বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল, এই সালটাও কিন্তু পরীক্ষায় আসে। তো ওয়াটার ব্লুম সৃষ্টি করে কোনটি? ল্যামনা, হাইড্রিলা, ভাসমান শৈবাল নাকি কচুরিপানা? তো ওয়াটার ব্লুম সৃষ্টি করা হচ্ছে ভাসমান শৈবাল, অপশন সি। তো পুকুর বা জলাধারে পুষ্টির পরিমাণ বেড়ে গেলে কিছু নীলাভ সবুজ শৈবালের সংখ্যা অতিমাত্রায় বেড়ে যায়, যাকে বলা হয় ওয়াটার ব্লুম। অসিলাটোরিয়া, নস্টক, মাইক্রোসিস্টিস এ ধরনের হচ্ছে শৈবাল। অতিরিক্ত ওয়াটার এটা ব্লুম না, এটা ব্লুম হবে। অতিরিক্ত ওয়াটার ব্লুমের কারণে জলাধারে জল দূষিত হয়, খাবার ও ব্যবহারের অনুপযোগী হয় এবং জলাধারের মাছ মরে যায়। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার হিল বিকারক কোনটি? এটাও বারবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার হিল বিকারক হচ্ছে NADP, অপশন ডি। তো সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা এবং সকল প্রকার ছত্রাক। আর সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হচ্ছে ইউগ্লিনা এবং ক্রাইসামিবা, এই দুটো ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, এক্স রশ্মির আধান কত? তো মনে রাখবে যে এক্স রশ্মি কোনো প্রকার আধান থাকে না, এটা হচ্ছে শূন্য বা নিস্তরিত। তো তীব্র গতিসম্পন্ন ক্যাথোড রশ্মি তথা ইলেকট্রন কোনো কঠিন লক্ষ্য বস্তুর উপর পড়ার ফলে তাদের গতি হঠাৎ মন্দীভূত হলে একটি উচ্চ বেদন ক্ষমতাযুক্ত যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয় তাকে এক্স রশ্মি বলে। 1895 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী রন্টজেন এক্স রশ্মি আবিষ্কার করেন। রশ্মিটি অদৃশ্য এবং এর প্রকৃতি অজানা থাকায় তিনি এর নাম দিয়েছিলেন এক্স রশ্মি। আর এক্স রশ্মির কোনো আধান থাকে না। নেক্সট প্রশ্ন, কোন রক্তযুক্ত মানুষকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? এটা তো ফেভারিট প্রশ্ন সব পরীক্ষারই, বারবার পরীক্ষায় আসে। তো সর্বজনীন গ্রহিতা বলা হয়েছে AB গ্রুপের মানুষকে।
তো এ বি গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়, কারণ সব গ্রুপের রক্ত এটি গ্রহণ করতে পারে, আর ও গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা গ্রুপ বলা হয়। পরের প্রশ্ন, নৌকার দ্বার কোন শ্রেণীর লিভার? তো নৌকার দ্বার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। তো যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে ও অপর প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং আলম্ব ও বলের প্রয়োগবিন্দুর মাঝের কোনো স্থানে ভার ক্রিয়া করে, তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলা হয়। এই লিভারে প্রযুক্ত বল ও ভার পরস্পর বিপরীত অভিমুখে ক্রিয়া করে। যেরকম উদাহরণ হচ্ছে এক চাকার হাতগাড়ি, ছিপি খোলার চাবি, জাতি, নৌকার দ্বার, ছিপি চাপার যন্ত্র, এগুলো সব হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। পরের প্রশ্ন, ভারতে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? তো ভালো করে মনে রাখবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, করমণ্ডল উপকূল হচ্ছে ভারতের দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তো বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কিছু পরিমাণ জলীয় বাষ্প সংগ্রহ করে প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। তাই এই উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, একবার শীতকালে আর একবার গ্রীষ্মকালে তো হবেই। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম খালটির নাম কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ইন্দিরা গান্ধী খাল হচ্ছে ভারতের দীর্ঘতম খাল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম নিউক্লিয় চুল্লিটির নাম কি? অপ্সরা, সাইরাস, হরিপুর, নাকি এদের কোনোটি নয়? তো মনে রাখবে, ভারতের প্রথম নিউক্লিয় চুল্লিটির নাম হচ্ছে অপ্সরা নিউক্লিয়ার চুল্লি, অপশন এ। তো 1956 সালে 4 আগস্টে নির্মিত অপ্সরা ছিল ভারতের প্রথম পারমাণবিক চুল্লি। তো অপ্সরা কত সালে নির্মিত হয়েছিল? 1956 সালে, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, সেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গঠিত হয়েছিল? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার থেকে বারবার প্রশ্ন আসে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রশ্নগুলো খুব ভালো করে মনে রাখবে। তো সেল হচ্ছে, মনে রাখবে, এটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে নারী সাক্ষরতার হার সব থেকে সর্বনিম্ন? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিহারে হচ্ছে নারী সাক্ষরতার হার সব থেকে কম। শিক্ষার হার মহিলার বেশি হচ্ছে সব থেকে কেরালাতে 91.1%, আর কম হচ্ছে রাজস্থানে 52.66%, আর পশ্চিমবঙ্গের মহিলা শিক্ষার হার হচ্ছে সর্বাধিক কলকাতায় রয়েছে 84.98%, এবং সর্বনিম্ন রয়েছে পুরুলিয়ায় 51.29%। পরের প্রশ্ন, কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়? তো মনে রাখবে, প্রতি বছর 26শে জুলাই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হয়। তো 1999 সালে পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে ভারতের বিজয়কে স্মরণীয় রাখতে প্রতি বছর 26শে জুলাই তারিখে কার্গিল বিজয় দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, 1956 সালে প্রধানত কিসের ভিত্তিতে রাজ্যগুলি পুনর্গঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, 1956 সালে প্রধানত ভাষাগত এবং সাংস্কৃতিক অভিন্নতা অনুযায়ী রাজ্যগুলি পুনর্গঠিত হয়েছিল। তো 1956 সালে 1 নভেম্বর ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে, তো ভালো করে মনে রাখবে যে 1956 সালে প্রথমবার ভাষার ভিত্তিতে যে রাজ্যটি গড়ে উঠেছিল সেটার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন, সালোকসংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড সংবর্ধনে সাহায্যকারী উৎসেচকটির নাম কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, রুবিস্কো হচ্ছে সেই উৎসেচক, যেটা হচ্ছে সালোকসংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড সংবর্ধনে সাহায্য করে। তো সালোকসংশ্লেষের আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটে, আর অন্ধকার দশা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে ঘটে। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, গ্রানা আর স্ট্রোমা, কারণ সালোকসংশ্লেষের আলোক দশা হয় গ্রানাতে আর অন্ধকার দশা হয় স্ট্রোমা অঞ্চলে, আর অন্ধকার দশার বিক্রিয়াগুলিকে ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত পশ্চিমবঙ্গের কোথায় কয়লা পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, মেজিয়াতে।
তো কয়লা উৎপাদনে ঝাড়খণ্ড প্রথম, উড়িষ্যা দ্বিতীয়, ছত্তিশগড় তৃতীয় এবং পশ্চিমবঙ্গ চতুর্থ স্থান অধিকার করে। পরের প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি কে এবং কবে প্রতিষ্ঠা করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা ভালো করে মনে রাখবে যে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন পুলিন বিহারী দাস 1905 সালে, অপশন বি। তো ঢাকা অনুশীলন সমিতি 1905 সালের নভেম্বরে ঢাকা শহরেও প্রতিষ্ঠিত অনুশীলন সমিতির একটি শাখা ছিল। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগ ভারত সরকারের কি হিসাবে কাজ করে? থিঙ্ক প্ল্যান, থিঙ্ক ট্যাঙ্ক, থিঙ্ক রুল নাকি কোনোটি নয়? তো নীতি আয়োগ ভারত সরকারের একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে, অপশন বি। পরের প্রশ্ন, কবি কোকিল উপাধি কে লাভ করেছিলেন? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো কবি কোকিল উপাধি ধারণ করেছিলেন হচ্ছে বিদ্যাপতি, অপশন এ। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায় রচিত অমুক্ত মাল্যদা গ্রন্থটি কোন ভাষায় লেখা? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অমুক্ত মাল্যদা হচ্ছে কৃষ্ণদেব রায় রচিত গ্রন্থ, আর এই অমুক্ত মাল্যদা কৃষ্ণদেব রায় লিখেছিলেন হচ্ছে তেলেগু ভাষাতে, অপশন ডি। তো অমুক্ত মাল্যদা হলো একটি তেলেগু মহাকাব্য যা 16 শতকের গোড়ার দিকে বিজয়নগর সাম্রাজ্যের শাসক কৃষ্ণদেব রায় দ্বারা রচিত। নেক্সট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো মন্ত্রীকে 6 মাসের মধ্যে পার্লামেন্টের যে কোনো কক্ষের সদস্যতা গ্রহণ করতে হয়। একজন মন্ত্রী কিভাবে সেই সদস্যতা গ্রহণ করতে পারে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নির্বাচন অথবা মনোনয়নের মাধ্যমে তিনি সেই সদস্যতা গ্রহণ করতে পারবেন। নেক্সট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ দেয় কখন ভারতের সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ দেয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি এটির জন্য যখন সুপারিশ করেন তখন সুপ্রিম কোর্ট সেটার পরামর্শ দেয়। তো অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো রাষ্ট্রপতি 143 নম্বর ধারা অনুযায়ী গুরুত্বপূর্ণ আইন অথবা তথ্য সংক্রান্ত সমস্যা এবং সংবিধান লাগু হওয়ার পূর্বে সম্পাদিত বিভিন্ন চুক্তি, সন্ধি ইত্যাদি বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চেয়ে পাঠাতে পারেন। আর উপরোক্ত প্রথম ক্ষেত্রে, অর্থাৎ এই যে 1 নম্বর ক্ষেত্র রয়েছে, এই প্রথম ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে বাধ্য না হলেও দ্বিতীয় ক্ষেত্রে পরামর্শ প্রদানে বাধ্য থাকবে সুপ্রিম কোর্ট। অর্থাৎ যে দ্বিতীয় কারণটা বলা হয়েছে, এই দ্বিতীয়টা পরামর্শ প্রদানে বাধ্য থাকবে সুপ্রিম কোর্ট। নেক্সট প্রশ্ন, সংবিধানের 19 নম্বর ধারায় কতগুলো অধিকার নিশ্চিত করা হয়েছে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো সংবিধানের 19 নম্বর ধারায় মোট 6টি অধিকার চিহ্নিত করা হয়েছে, অপশন সি। নেক্সট প্রশ্ন, ডলফিনস নোজ নামে অন্তরীপ দিয়ে কোন বন্দরটি বেষ্টিত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিশাখাপত্তনম বন্দর। তো ডলফিনস নোজ ভারতের বিশাখাপত্তনমে একটি বিশিষ্ট ল্যান্ডমার্ক। পরের প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যোজনা সম্পর্কিত প্রশ্ন, এরকম প্রশ্ন বারবার পরীক্ষায় আসে। তো সুকন্যা সমৃদ্ধি যোজনা কবে গৃহীত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2015 সালে। তো এই কর্মসূচি মূলত কন্যাদের পারিবারিক সম্পত্তি ও সঞ্চয়ে সমান অধিকার সুনিশ্চিত করে। নেক্সট প্রশ্ন, কে প্রথম ভারতবর্ষের জাতীয় আয় পরিমাপ করেছিলেন? এটা হবে। তো কে প্রথম ভারতবর্ষের জাতীয় আয় পরিমাপ করেছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দাদাভাই নৌরোজি। তো দাদাভাই নৌরোজির লেখা গ্রন্থ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, এই প্রশ্নটাও বারবার পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবে যে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া কার লেখা? দাদাভাই নৌরোজি। নেক্সট প্রশ্ন, ভারতে নয়া অর্থনীতি চালু হয় কোন সাল থেকে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 1991 সাল থেকে। তো ভারত সরকার অর্থনৈতিক সংস্কারের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে 1991 সালে নতুন অর্থনৈতিক নীতি চালু করেছিল। নেক্সট প্রশ্ন, 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
তো মনে রাখবে 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন হচ্ছে জন কার্টিয়ার, অপশন সি। তো জন কার্টিয়ার ছিলেন হচ্ছে 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর। তো 76-এর মন্বন্তর যেটা 1770 সালে হয়েছিল, এর কথা হচ্ছে আনন্দমঠ উপন্যাসে বর্ণিত আছে। নেক্সট প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আলম আরা সবাক প্রথম ভারতীয় চিত্র, এটা কত সালে তৈরি হয়েছিল? তো আলম আরা চলচ্চিত্রটি তৈরি হয়েছিল হচ্ছে 1931 সালে, অপশন সি। তো আলম আরা আর দেশে ইরানির পরিচালিত চলচ্চিত্র, এটি ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র। তো এখানে ডিরেক্টর অর্থাৎ পরিচালকের নামটা ভালো করে মনে রাখবে। তো আলম আরা পরিচালনা কে করেছিলেন? আর দেশের ইরান, আর এটা 1931 সালে মুক্তি পেয়েছিল। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এগুলির মধ্যে কোনটি বেমানান, অর্থাৎ অপশনগুলোর মধ্যে কোনটা ভুল রয়েছে? এখানে দেখো মোহিনী আট্টাম, এটা কেরালা রাজ্যের সাথে সম্পর্কিত, এটা ঠিক সঠিক। ছৌ পুরুলিয়ার সাথে সম্পর্কিত, এটাও সঠিক। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত, এটাও সঠিক। কিন্তু এখানে ডান্ডিয়া, এটা রাজস্থানের সাথে সম্পর্কিত নয়, এটা হচ্ছে গুজরাট রাজ্যের একটি নৃত্য ডান্ডিয়া, এটা ভালো করে মনে রাখবে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ডান্ডিয়া। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।